আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস শুরু করার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে সবারই প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা অনার্সে কিভাবে ভালো রেজাল্ট করতে পারি কিংবা কিভাবে আমরা A+ পাইতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু 1 মিনিট আলোচনা করব। আশা করি এই প্রশ্নটা থেকে সবাই উপকৃত হবে। তো প্রশ্ন হচ্ছে কি আমরা কিভাবে A+ পাইতে পারি, কিভাবে আমাদের পড়া উচিত। তো ভালো রেজাল্ট করতে হলে 3টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের প্রশ্নর প্যাটার্ন বুঝতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন কিভাবে আসে। আমাদের প্রশ্ন থাকে সাধারণত ক বিভাগ, খ বিভাগ অ্যান্ড গ বিভাগ। এখন আমাদের দেখতে হবে ক বিভাগে কেমন প্রশ্ন আসে, কোন প্রশ্ন বেশি বার আসছে, সেগুলো আমাদের কি করতে হবে, দাগায় দাগায় রাখতে হবে। খ বিভাগে কোন প্রশ্ন বেশিবার আসছে সেগুলো আমাদের দাগাতে হবে। তারপরে গ বিভাগে কোন প্রশ্ন বেশিবার আসছে সেটাও আমাদের দাগাতে হবে। আর এগুলো কোথা থেকে দাগাবো? বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব। এগুলো কি করতে হবে? প্রত্যেকটা দাগাইতে হবে। আবার আপনি যদি 23 সালের পরীক্ষার্থী হন তাহলে তার আগের সালের 22 সালের প্রশ্নটা বাদ দিয়ে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। কারণ আপনি যে সালের পরীক্ষার্থী হবেন তার আগের সালের পরীক্ষার প্রশ্ন আসে না, সাধারণত খুব কম আসে। তার আগের সালের প্রশ্নগুলো খুব বেশি আসে। তাহলে আমাদের 1 নম্বর স্টেপ কি হলো যে প্রশ্নের প্যাটার্ন ভালো করে বুঝতে হবে এবং প্রতিটা প্রশ্ন দাগাইতে হবে। কোন প্রশ্নবার বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্ন বেশি বার আসছে। এটা গেল 1 নম্বর স্টেপ। তাহলে আশা করি 1 নম্বর স্টেপে আপনাদের ক্লিয়ার হয়েছে যে প্রশ্নের প্যাটার্ন আমাদের বুঝতে হবে। স্টেপ নাম্বার 2, স্টেপ 2 কী হবে? তাহলে আমরা যে প্রশ্নগুলো দাগাইলাম, যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি সালে আসছে, ওই প্রশ্নগুলো আমাদের কি করতে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে। পড়া ছাড়া তো ভালো রেজাল্ট করা যাবে না। ওটা কি করতে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে। একবারে বুঝে মনোযোগ সহকারে আমরা পড়ব। আর স্টেপ নাম্বার 3 হচ্ছে আমরা যেগুলো পড়ছি ওইগুলো আরও রিভাইজ দিব, নিয়মিত পড়ব। আমাদের নিয়মিত পড়তে হবে এবং নিয়মিত রিভাইজ দিতে হবে। রিভাইজ না দিলে কিন্তু এগুলো আমাদের মাথায় থাকবে না। আশা করি সবাই এই প্রশ্নটা নিয়ে ক্লিয়ার হয়েছেন যে আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারি। আমরা যদি 3টা স্টেপ ফলো করতে পারি ইনশাল্লাহ আমরা A+ পাবো। এটা আমাদের মনের ভিতর বিশ্বাস রাখতে হবে যে এই 3টা স্টেপ আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। তো ভাইয়া আজকে আমরা আমাদের যে ক্লাসের মূল টপিক সেটাতে ফিরে যাই। তার আগে আমাদের ক্লাসে কিন্তু এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই আপলোড করে থাকি আমরা, যে কোনগুলো আসার মতো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আপলোড করে থাকি। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এমন প্রশ্ন পেতে, নিয়মিত আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তো আমরা আজকে কি করব? আমাদের মূল টপিকে ফিরে যাই। যে আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি আপনারা প্রথম থেকে সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই অবশ্য বুঝতে পারবেন না। তা আমাদের কি করতে হবে? ধৈর্য সহকারে প্রথম থেকে সম্পূর্ণটা দেখতে হবে। আর আমাদের ব্রেনটাকে স্থির করতে হবে। ব্রেনটাকে স্থিরভাবে না দেখলে আমরা এগুলো কিন্তু বুঝতে পারবো না। তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আপনারা সব বুঝতে পারবেন। তো আমাদের টপিকে ফিরে যাই। সেটা হচ্ছে যে প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। এটা আমরা আজকে প্রমাণ করব। তার আগে কি আমাদের গঠনটা সম্পর্কে একটু বুঝতে হবে। এই গঠনটা আসলে কি? এটা হচ্ছে একটা, আমরা কি বলতে পারি, কাঁচ বা চীনামাটির শক্ত নল। এটা হচ্ছে কাঁচ বা চীনামাটির শক্ত নল। তো এই শক্ত নলের ভিতর কোনটা কি আসলে, এটা আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই এটা কি গঠন বা বর্ণনা দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখি তাহলে আমরা এটাকে কি বললাম, এটা একটা এটা একটা কাঁচ বা চীনামাটির শক্ত নল। তাহলে এই যে ভিতরে 2টা দণ্ড আছে, এই দণ্ডটার নাম কি? এটা হচ্ছে প্ল্যাটিনাম দণ্ড। এটা কি? প্ল্যাটিনাম দণ্ড।
প্লাটিনাম দণ্ডের উপরে একটা এসিপি থাকে, এসিপি দিয়ে আটকানো থাকে যেন বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে। এখানে তিনটা হচ্ছে একটা সিপি, সিপির উপরে তিনটা আবার স্ক্রু থাকে, P1 চারটা স্ক্রু থাকে, P1 P2 C1 C2। P1 P2 দিয়ে কি হয়, যেটা প্ল্যাটিনাম তার কুণ্ডলী, যে দণ্ডের মাথায় প্ল্যাটিনাম তার কুণ্ডলী সংযুক্ত থাকে সেটাকে P1 P2 স্ক্রু দিয়ে আটকানো থাকে। বুঝতে পারলাম আমরা। তারপর এটা হচ্ছে কি অভ্রের চাটকি, এটা কি অভ্রের চাটকি। আশা করি আপনারা এই চিত্রটা সম্পর্কে ধারণা পেয়েছেন। আর আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের P1 P2 স্ক্রুর পাশে যে দণ্ডটা থাকে সেটাকে আমরা বলি প্রতিবিহিত দণ্ড। এটা কি প্রতিবিহিত দণ্ড। এই যখন এখানে প্ল্যাটিনাম কুণ্ডলী যেখানে থাকে এখানে যখন অতিরিক্ত রোদের সৃষ্টি হয় তখন এই রোদকে কি করে, নিষ্ক্রিয় করে। অতিরিক্ত রোদ পাশের রোদটাকে নিষ্ক্রিয় করে। আশা করি চিত্রটা সম্পর্কে বুঝতে পারছেন। এবং আমি যে কথাগুলো বললাম এখানে, এগুলো যদি আপনারা সম্পূর্ণ এখানে লিখে দেন তাহলে এটাই হয়ে যাবে। তাহলে আপনারা যদি এই কথাটা একটু দেখেন আর বইয়ে যে লেখাগুলো আছে এটা আপনাদের মনোযোগ সহকারে 2-3 বার পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আরামে হয়ে যাবে। তাই এটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমরা এবার নেক্সটে যাই। এবার আমাদের কি পড়ব, কার্যপ্রণালী। এটার কার্যপ্রণালী কি, এমন একটা চিত্র আঁকতে হবে। আশা করি এই চিত্রটা আপনি আঁকতে পারবেন। একটা চিত্র, তাহলে আমরা এই চিত্রের সঙ্গে মিলাই। এই যে এটা হচ্ছে কুণ্ডলীর তার, এটা হচ্ছে কুণ্ডলী, প্লাটিনাম তার, এই দণ্ডের সাথে প্লাটিনাম তার ছিল না, এটা আমরা এখানে লিখি, এটা এই দণ্ডের সাথে প্লাটিনাম তার এটা দিয়েছি। আর পাশে কি দণ্ড ছিল, প্রতিবিহিত দণ্ড। এই যে এই প্রতিবিহিত দণ্ডটা আমরা এখানে প্রতিবিহিত দণ্ড এখানে দিয়েছি। আমরা যে চিত্রটা এখানে আঁকছি এটার এখানে শুধু একটু বর্ণনা দিয়েছি, যেমন এটার এখানে বর্ণনা দিয়ে দিয়েছি। বর্ণনাটা আমরা একটু দেখে নেন তাহলে ইনশাল্লাহ পারবেন। আমি একটু দেখাই দিই এখান থেকে। প্লাটিনাম রোদ থার্মোমিটারে প্লাটিনাম তার কুণ্ডলী রোদ নির্ণয়ের জন্য একটি বিশেষ ধরনের হুইস্টন ব্রিজ ব্যবহার করা হয়। একে বলা হয় ক্যালেন্ডার গ্রিফিথ ব্রিজ বলা হয়। তাহলে এটাকে কি বলছে, ক্যালেন্ডার গ্রিফিথ ব্রিজ বলছে, গ্রিফিথ ব্রিজ বলা হয়। এখানে পিকিউ কি সমান মানের রোদ থাকে। তৃতীয় বাহুতে, এই যে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, তৃতীয় বাহুতে কি কি থাকে, C1 C2 থাকে এবং আর মানে রোদ যুক্ত থাকে। চতুর্থ বাহুতে কি থাকে, P1 P2 স্ক্রু ও S মানে রোদ যুক্ত থাকে। তারপরে কি কি থাকে, একটা চাবি থাকে, তারপর একটা ব্যাটারি থাকে, আর একটা কি গ্যালভানোমিটার থাকে। এবং ব্রিজটি 12 দৈর্ঘ্যের। এই যে এটা হচ্ছে M বিন্দু, এটা D বিন্দু, এখান থেকে L, এখানে D বিন্দু, এখানে N বিন্দু, এটা হচ্ছে L। তাহলে দুইটা যোগ করলে আমরা কি পাবো, 12 দৈর্ঘ্য তার। আর এর তারে কি সিগমা রোধ বিশিষ্ট MN তার যুক্ত থাকে। MN তার কি সিগমা রোধ বিশিষ্ট যুক্ত থাকে। তাহলে আমরা আবার কী করব, আমাদের তো কার্যপ্রণালী, আমাদের যে কুণ্ডলী আছে এটাকে কী করব, একবার বরফগুলো পানিতে, আমরা আগে ক্লাসে একটা পড়ছিলাম ওটার মতোই সেম। আপনারা যদি ওই ক্লাসটা না দেখেন তো অবশ্যই এটা দেখে আসবেন। এটা কি প্ল্যাটিনামের তার আছে, প্ল্যাটিনাম কুণ্ডলীকে কী করব, একবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিমজ্জিত করব, আর একবার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিমজ্জিত করব। তাহলে এখানে বরফগুলো পানিতে প্ল্যাটিনাম কুণ্ডলীকে, এই প্ল্যাটিনাম কুণ্ডলীকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফগুলো পানিতে স্থাপন করলে আর এর মান এমনভাবে সমন্বয় করে যেন MN, এখানে কি আছে, MN এর ঠিক মধ্যবিন্দুতে ভারসাম্য বিন্দু থাকে। তাহলে MN এর কি ঠিক মধ্যবিন্দুতে আমরা কি ভারসাম্য বিন্দু পাবো। আমরা যে এই প্ল্যাটিনাম কুণ্ডলীকে বরফগুলো পানিতে নিমজ্জিত করলাম তখন কিন্তু কুণ্ডলীর রোধ কত হবে, 0 ডিগ্রি। প্ল্যাটিনাম কুণ্ডলীর রোধ কত হবে, R0 হবে। কত হবে, R0 হবে, কিন্তু এটা মনে রাখেন। তো এটা এখন আমরা সম্পূর্ণ অঙ্কের মাধ্যমে দেখব এটা কিভাবে আসলে হয়।
তাহলে এটা কি হয়? আমরা তো এখানে যে এটা দেখলাম, এখানে কি ছিল? প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুর রোধ সমান ছিল, সে সত্ত্বে বলতে পারি আমরা তৃতীয় বাহু চতুর্থ বাহুর রোধ সমান। তাহলে এটাই আমরা লিখব যে এই যে এখানে আমরা আগে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিমজ্জিত করায় প্লাটিনাম কুণ্ডলীর রোধ কত পাইছি? এটা কিন্তু R0 পাইছি। এটা আমাদের এখন অঙ্কের মাধ্যমে দেখাইতে হবে। তাহলে এটা কি? তৃতীয় বাহুর রোধ সমান সমান কি করব? চতুর্থ বাহুর রোধ। চতুর্থ বাহুর রোধ রোধ তাহলে আমরা কি করব? এখানে তৃতীয় বাহু কোনটা ছিল? তৃতীয় বাহু ছিল R এবং চতুর্থ বাহু ছিল S। তাহলে আমাদের এখানে কিন্তু যখন আমরা বরফগুলো পানিতে নিমজ্জিত করছি তখন ঠিক সাম্য বিন্দু কিন্তু মাঝখানে বিন্দু পাইছি, এখানে পাইছি। তাহলে আমাদের কি করতে হবে? তৃতীয় বাহু এখান থেকে এ পর্যন্ত তৃতীয় বাহু নির্ণয় করতে হবে এবং এখান থেকে এ পর্যন্ত চতুর্থ বাহু ধরতে হবে। তাহলে আমরা কি ধরতে পারি? এখানে তৃতীয় বাহুতে রোধ কত ছিল? এখানে আর একটা, সেটা আমরা লিখতে পারি কি? আর প্লাস তারপর এখানে রোধের পর আসার পর এখানে কি আসছে? এখানে প্রতিবিহিত দণ্ড, সেটা আমরা এখানে লিখব যে প্রতিবিহিত দণ্ড প্লাস প্রতিবিহিত দণ্ডের এটা একটা রোধ আছে, প্রতিবিহিত দণ্ডের কি দিব? প্রতিবিহিত দণ্ডের রোধ প্লাস এই যে এম থেকে ডি এর দৈর্ঘ্য কত? এল। তাহলে এখানে আমাদের কিন্তু একটু বুঝতে হবে এটুকে রোধ কতটুকু পাবো। যেহেতু আমরা রোধ নির্ণয় করছি এর জন্য সবার রোধ নির্ণয় করতে হবে। এটাকে যদি আমরা ধরি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে কত? একক দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয় তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে? এল সিগমা। অবশ্যই এটা এর মাধ্যমে করা যায়। তাহলে এখানকার রোধ কত হবে? এল সিগমা। এটা হবে। আমাদের কি তৃতীয় বাহুর কাজ হয়ে গেল। আমরা এবার কাজ করব কি? চতুর্থ বাহুর কাজ করব। সমান সমান এখানে চতুর্থ বাহু কি দেওয়া আছে? এটা হচ্ছে চতুর্থ বাহু আগে কি এস আছে, এস রেখে দিই, এস প্লাস তারপরে এই বাহুর রোধ, তাই কি প্লাটিনাম কুণ্ডলীর সাথে যুক্ত প্লাটিনাম দণ্ডের রোধ। এটাই লিখব যে প্লাটিনামের বা লিখতে পারি কুণ্ডলীর সাথে যুক্ত প্লাটিনাম দণ্ডের রোধ। প্লাস প্লাটিনাম দণ্ডের রোধ পাইলাম। এবার আমাদের প্লাটিনাম যে তার ছিল বা কুণ্ডলী ছিল এটার রোধ কত? ওই যে R0, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিমজ্জিত করছে সেজন্য রোধ কত? R0। এবার আমাদের এটা হলো আমাদের কিন্তু দৈর্ঘ্যটা এবার বাদ থাকলো। তাহলে সেম আগের মতোই, তাহলে এটার রোধ কত হবে? এল সিগমা। এটা আমাদের হলো। আমরা এবার পরের লাইনে কি করব? এখানে এবার একটা বুঝতে হবে প্রতিবিহিত দণ্ডের রোধ। এটাও তো একটা দণ্ডের রোধ আর এটাও তো দণ্ডের রোধ। কুণ্ডলীর সাথে যুক্ত প্লাটিনাম দণ্ডের রোধ, এটাও তো একটা দণ্ডের রোধ। তাহলে কি উভয় পাশ থেকে এটা কাটা যায়, এবং কি ঠিক আছে, এবং এল সিগমা কাটা যায়। তাহলে আমাদের কি থাকে? আর প্লাস এখানে কি থাকে? সরি, এখানে তো আর কিছু নাই। তাহলে সমান সমান দিলাম আর সমান সমান কত? এস প্লাস R0। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অতএব R0 ইজ ইকাল টু, যদি R0 কীভাবে এটা লিখতে পারি? R0 ইজ ইকাল টু R মাইনাস এস। এটা 1 নম্বর সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছেন। না হলে দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে
যদি এটাকে আমরা এভাবে পয়লা আরেকটা করা যায়, এস প্লাস আর জিরো ইজ ইকাল টু আর, এখান থেকে যদি আমরা আর জিরো রাখি তাহলে কি আর এ টাইপের প্লাস আছে মাইনাস হয়ে যায়, এটা এভাবেই আসে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই দণ্ডকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিমজ্জিত করার পর এই সমীকরণটা পাইলাম। এবার আমাদের কি করতে হবে, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে স্থাপন করতে হবে। তাহলে কি লিখতে হবে, একইভাবে থার্মোমিটার কুণ্ডলীকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে স্থাপন করতে, করে কি করতে হবে, বাষ্পে স্থাপন করে আর 100 নির্ণয় করা হয়। কি করা হয়, আর 100 নির্ণয় করা হয়। এটা আমাদের হলো। তাহলে এখান থেকে আমরা অবশ্যই এমন করে আর 100 নির্ণয় করতে পারবো। এটাকে যদি আমরা আবার করি যে প্লাটিনাম কুণ্ডলীকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে স্থাপন করি, যে প্লাটিনাম কুণ্ডলীকে তাহলে এটা আমি লিখে দিলাম যে প্লাটিনাম কুণ্ডলীকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে স্থাপন করলে আর 0 এর মান বৃদ্ধি পেয়ে আর থিটা হয়। তাহলে আমরা আর 100তে নিমজ্জিত করে আর 100 পাইলাম, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করলে আর থিটা পাবো। ফলে সাম্যবিন্দু ডি বিন্দু থেকে, এই যে আমাদের সাম্যবিন্দু কোথায় ছিল, এখানে ডি বিন্দু ছিল না, এখানে সাম্যবিন্দু কি ডি বিন্দু ছিল। এখন আমরা কি করব, সেটা ডি বিন্দু থেকে সাম্যের অবস্থা সরে যাবে। সাম্যবিন্দু এক্স সরণ হলে, সাম্যবিন্দু যদি এক্স সরণ হয় তাহলে সেটা কিভাবে নির্ণয় করব, এটা এখন আমরা করব। তাহলে ওটা এখন করতে হলে আমাদের এখানে একটা দেখতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি একটা বোঝার স্বার্থে এটাকে সাম্যবিন্দু চিত্রটা যদি একটা আঁকায় দেখি কতটুকু সরণ হচ্ছে, তাহলে আশা করি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এই চিত্রটাকে এখানে একটু হালকাভাবে আঁকায় দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথমে চিত্র কেমন ছিল, আমি এই চিত্রটা আঁকাচ্ছি। এখানে আমাদের দুটো বিন্দু ছিল, একটা হচ্ছে এম, মাঝখানে ছিল হচ্ছে ডি, তার এখানে কি ছিল এন, এটুকের দৈর্ঘ্য এল ছিল, এটুকের দৈর্ঘ্য এল ছিল। এখন এটা সাম্যবিন্দু ডি থেকে প্লাটিনাম কুণ্ডলীর দিকে এক্স মিটার সরণ হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে অঙ্কন করব, তাহলে যদি আমি এখানে একটা দুটাকে আঁকলাম, সেটা হচ্ছে এখানে এম বিন্দু আর এখানে কি এন, এম এন একটি তার। আর আমাদের এখানে কি সরণ কি ছিল বা মধ্যবিন্দু কি ছিল ডি, আমাদের মধ্যবিন্দু থেকে এখন একটু সরে যাবে। তাহলে যদি ভাবলাম এখান থেকে এক্স মিটার সরণ হয়, এখান থেকে ধরলাম ডি থেকে এক্স মিটার সরণ হয় এখানে আসছে, তাহলে আমার টোটাল দৈর্ঘ্য কতটুকু হলো, এখান থেকে শেষ পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু হলো, তাহলে এটুকু ছিল আমার এল, আর আমাদের এক্স যোগ হয়ে গেল, তাহলে এল প্লাস এক্স, তাহলে এতটুকু দৈর্ঘ্য কত হবে, এল প্লাস এক্স। আর তাহলে এটুকুর দৈর্ঘ্য কতটুকু হলো, আমাদের এই অর্ধেকের দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, তাহলে এক্স বাদ দিলে তো টোটাল থেকে এতটুকু বাদ দিলে তো আমরা এতটুকুর দৈর্ঘ্য পাবো। তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে, এল মাইনাস এক্স। আমাদের এখন সাম্যবিন্দু কিন্তু এখানে। তাহলে এই চিত্র যদি আমি দেখাই যে এখানে আমাদের এখন সাম্যবিন্দু, তাহলে এখান থেকে তৃতীয় বাহু এতটুকু ধরবো, আর এখান থেকে তৃতীয় বাহু এতটুকু ধরবো। তো এখান থেকে এটা আমরা এখন নির্ণয় করব।
তাহলে আমরা তৃতীয় বাহুর জন্য আগে নির্ণয় করি। তাহলে তৃতীয় বাহুর জন্য আমাদের কি ছিল, এখানে আর, এখানে কি আর, সেটাও লিখলাম আর প্লাস, তারপর এটা কি, তারপর এখানে একটা দণ্ড, এটা কি প্রতিবিহিত দণ্ডের রোধ, প্রতিবিহিত দণ্ডের রোধ, প্রতিবিহিত দণ্ডের রোধ প্লাস, এখন এতটুকুর দৈর্ঘ্য কত, এটুক ছিল এল, এটুক কি এল, আবার এক্স মিটার স্মরণ বৃদ্ধি পেয়েছে এটা θ°C তাপমাত্রায় নির্ণয় করার ফলে। তাহলে এটুক এক্স আর এটুক এল আর এটুক এক্স, তাহলে কি হবে এল প্লাস এক্স দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয়, তাহলে এল প্লাস এক্স দৈর্ঘ্যের রোধ কত হবে, এল প্লাস এক্স ইন্টু সিগমা, এল প্লাস এক্স ইন্টু সিগমা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে রোধ কি দেব, এল প্লাস এক্স ইন্টু কি সিগমা ইজিক্যাল টু, আমাদের তৃতীয় বাহু কমপ্লিট। এবার আমরা করব চতুর্থ বাহু। তাহলে চতুর্থ বাহুকে কি ছিল, এস প্লাস, তাহলে আমাদের কি কুণ্ডলীর সাথে যুক্ত দণ্ডের রোধ, তাহলে কুণ্ডলীর সাথে যুক্ত দণ্ডের রোধ, কুণ্ডলীর সাথে যুক্ত দণ্ডের রোধ প্লাস, তাহলে কুণ্ডলীর রোধ কত, এখানে আর থিটা প্লাস, এটুক হয়ে গেল, এটুকের দৈর্ঘ্য এবার কতটুক, এই যে এবার সাম্যবিন্দু কিন্তু এই যে এখানে ছিল, মানে এখানে, তাহলে এখানে কত আমরা পাইলাম এল মাইনাস এক্স, সেমভাবে ওটার সঙ্গে সিগমা গুণ করলে ওটুকের রোধ আমরা পেয়ে যাব। তাহলে এল মাইনাস এক্স কি সিগমা। আশা করি এতটুক ক্লিয়ার। আমরা এবার এখানে কি করব, কাটাকাটি করে দেব। তাহলে এখানে সেম, এই যে দণ্ডের রোধ আর এখানে দণ্ডের রোধ কাটাকাটি যায়, তারপর হচ্ছে যা আছে বাদ বাকিগুলো আমরা এখানে লিখে দেব। কি কি থাকে আমাদের, আর প্লাস এল প্লাস এক্স সিগমা ইজিক্যাল টু এস প্লাস আর থিটা প্লাস এল মাইনাস এক্স ইন্টু সিগমা। এখন আমাদের কি থাকে, এখানে কি কোনো কাটাকাটি যায়, এখানে কোনটা কাটাকাটি করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে দেখতে হবে। তাহলে আমরা এখানে লিখি আর প্লাস এল, এটার সঙ্গে এটা গুণ করে দেব, তাহলে এল সিগমা প্লাস এক্স সিগমা ইজিক্যাল টু এস প্লাস আর থিটা প্লাস এল সিগমা প্লাস মাইনাসে মাইনাস এক্স সিগমা। এখন আমাদের কি করতে হবে, এখানেও এল সিগমা আছে, এখানেও এল সিগমা আছে, তাহলে কি হবে দুইটা কাটাকাটি যায়। তাহলে আর প্লাস এক্স সিগমা, এই পাশে থেকে আর প্লাস এক্স সিগমা, আর এখানে থেকে কি এস প্লাস আর থিটা মাইনাস এক্স সিগমা। তাহলে এরপর মাইনাস আছে, এটা যদি এর পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আর প্লাস এক্স সিগমা প্লাস এক্স সিগমা, ঠিক আছে, এস প্লাস আর থিটা। এখানে এবার কী হবে, আর প্লাস, যেহেতু এখানে এক্স সিগমা আছে, তাহলে কী হবে 2x সিগমা ইজিক্যাল টু এল প্লাস আর থিটা। তারপর এখানে আমাদের কি কাজ করা যায়, আমরা আর থিটা রাখতে চাচ্ছি, তাহলে আর থিটা যদি আমি রাখি এখানে, তাহলে এস প্লাস আর থিটা ইজিক্যাল টু এ দুটো এ পাশে নিলাম, এ দুটো এ পাশে নিলাম, আর প্লাস 2x সিগমা। আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে ভেঙে করা। তাহলে এখানে যদি আর থিটা রাখি তাহলে কি থাকে, আর প্লাস 2x সিগমা মাইনাস কি এস। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণে যদি আর থিটা
এই সমীকরণ হতে r থিটা মান নির্ণয় করা যায়। তাহলে কি এই সমীকরণ হতে r থিটা এর মান নির্ণয় করা যায়। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে আর কি করতে হবে সেটা আমরা যদি r0, তারপরে r100 এবং r থিটা এর মানগুলো জানার পরে আমরা কি নির্ণয় করতে পারবো, থিটা পি বের করতে পারবো, বের করা যায়। তাহলে থিটা পি দুটো সূত্র আছে। সূত্র 1 নম্বর হচ্ছে থিটা পি ইজিক্যাল টু কি লেখা যায়, আর থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r100 মাইনাস r0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 4 নম্বর সমীকরণটা কী হবে, এখানে লিখে দিলাম যে থিটা মাইনাস থিটা পি ইজিক্যাল টু থিটা বাই 100 উপর স্কোয়ার মাইনাস থিটা বাই 100। তাহলে টোটালটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আজকে এ পর্যন্তই। তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন। আর কোনো জায়গায় যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ।